এই গল্প আজ আজ একটা অদ্ভুত ঘটনা শুনে আমার মনটা চলে গেছে। আমার জার্মান বন্ধু উইলিয়াম কোল সম্পত্তি আমন্ত্রণ চীনে পড়ে গিয়েছিল, সে খবর আমাকে আগেই দিয়েছে। সিংকিং অঞ্চলে বৌদ্ধ ধর্মের প্রাচীন স্থানগুলি ঘুরে দেখা যাচ্ছে এই সফরের প্রধান উদ্দেশ্য। পিকিং থেকে কোল এবং তার এখান থেকে তাদের সঙ্গে চলে আসা সিয়াং বিংশ শতাব্দীর গোড়ার দিকে ভারতবর্ষে প্রাচীন বিভিন্ন পক্ষে চলে গেছে। বিংশ শতাব্দীর গোড়ায় সাইলেন্স এবং তাইতে কাজী অঞ্চলটা খারাপ হয়ে গেছে। লাকলামাকান মরুভূমির দক্ষিণ পূর্ব প্রান্তের টুয়াংশি শহরের কাছে মাঠে ঘুরে সেখানে এক আচার্য বৌদ্ধ মূর্তি আবিষ্কার করেন। সম্প্রতি এটা প্রাচীন পুঁথি থেকে চীনা থেকে অষ্টম শতাব্দী আর একটা প্রাচীন বৌদ্ধ ধর্মের কথা জানা গেছে। এ সম্ভবত লাকলামাকানের কোনো একটা বলি এখানে আছে। এখান থেকে খোটাং থেকে শুরু করে এখান থেকে চালিয়ে যাচ্ছে কোল আছে শহরের কেন্দ্র করে তাকলামাকান খনিজের শিল্পে কোল আছে, যেখানে সেই শহরে কোলের স্মৃতিতে আমরা স্বাধীনতা উপাদানে নেই। সে লিখেছে সম্প্রতি আমাদের সেই কথাই তুমি পড়েছো। এই দেশের মহাকাশে এখন আমরা যে অঞ্চলে রয়েছি তার কাছাকাছি কোথাও একটা অচেনা স্থান আছে আমার বিশ্বাস। গত 2 বছরেই একবার আমাকে এটা আকাশে পৌঁছেছি। আমি নই, এমনি তাদের সকলকেই দেখেছি। প্রথমবার পশ্চিমের আকাশে দেখি, পরের দিন আর পশ্চিমের আকাশে পূর্ব এশিয়া দেখি প্রাচীন থেকে নেমে গেছে। আমার মনে হয় যে এখান থেকে আমরা সেই কর্তব্য চীন সেখান থেকে আমাদের হয় যে বন্দোবস্ত করে নিয়ে যাওয়ার, আমাদের সেখান থেকে কাজে করে আমরা একা যেতে চাইনি। আমাদের দরকার নেই, তিনজনের একসঙ্গে থাকা দরকার। যেমন তুমি থেকেছো, তোমার কোনো বিশেষ যদি ব্যাপার থাকে তাহলে আমি তোমাকে বিজ্ঞান নিয়ে জানাবো। আমি সেখান থেকে যত শীঘ্রই পারো তুমি তাড়াতাড়ি চলে এসো। আমার শিক্ষক অনেকেই জানে, তার নাম হয়তো আমি এত কিছু কোনো ক্ষতি নেই। তবুও বর্ণনার কথায় মনে হচ্ছে মরুভূমি রকেট সেখান থেকে পিছনে তুষার পর্বতশ্রেণী মরুভূমি তকলামাখানের হয় কি উত্তরে হয় সেখানে মাথার বরফ স্বাভাবিক ও বিয়ান সেখান থেকে দাঁড়িয়েই চলবে না। এর মধ্যে নকুলবাবু বলেছেন আমাদের তাকে খোঁজ খবর দিতে। আমার মনে হয়েছে তাকে আমাদের প্রয়োজন। ও এখান থেকে সুতরাং সেখান থেকে আমরা আমি বিশ্বাস করি নকুলবাবুকে বিশ্বাস করে দিই। এই 1 অক্টোবর যে এখানে সার্ডিন শহরে আছে সেটা লন্ডন থেকে যাওয়ার ব্যবস্থা করবে। নকুলবাবু অবশ্যই যেতে রাজি হয়েছিল। আমার উত্তরে সে চিঠিটা একটু বিশেষ রকমের সে লিখেছে, চিঠি রেকর্ডের সঙ্গে রাশিচরণে আমার প্রণাম নেবেন। 3 সফরের প্রাক্কালে আমি একটা স্মরণ করেছি, জানিয়ে যাওয়ার পর নাই আমি আমাদের এই পৃথিবীর আকাশে বিচরণ করেছি। জানবেন আদৌ শুভ নহে, আমাদের এই শরীরে পীড়ন উদ্ভব করবে। আমি আপনাকে কীভাবে সাহায্য করতে পারি তা গতবারের ন্যায় আমাকে যদি সহযাত্রী লাভ করতে পারি নিজে পরম ভাগ্যবান বলে জ্ঞান করিব। আপনার আহ্বানে সাড়া দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না, কিংবা গিয়ে পৌঁছতে পারবো না। এটি সেবক। পৃথিবীর অনেক জায়গাতেই সেবার সুযোগ রয়েছে, কিন্তু হয়নি। সেখান থেকে জায়গাটা সম্বন্ধ আসবে। মার্কো পোলো ভ্রমণ সেখান থেকে চকলামাকার থেকে পর্ব থেকে দেখায় পাওয়া গিয়েছিল সে গা থেকে চীন তুলে গেছে মতলব থাকে, তাহলে মরুভূমির চেয়ে ভালো জায়গা আর পাবো না। ওগুলো বলতে হবে। ভাবলাম ভালো গরম কাপড় নিতে হবে, কারণ অক্টোবর এই অঞ্চলে খুব গ্রীষ্ম দারুণ শীত পড়েছে। 9 অক্টোবর এই সবেমাত্র ঘোষণার পরিস্থিতি। এই খবরটা আমরা একবার রিলিতে সবসময় দেখেছি, নতুন জায়গায় এলে আমার দেহবন্দি গুণ ভালো হয়ে যায়। এখানে খবরের কাগজে আমার মন ভালো ভেঙে এখানে হাত পা অবস্থা রয়ে গেছে। গত 4 দিন ধরে মানুষের আর কোনো কীর্তি ধ্বংস হয়নি। এই হলো একদম সহ্য করতে পারে না। আমি জিজ্ঞাসা করলাম প্রত্নতত্ত্ব সম্পর্কে আপনি কি উৎসাহী আছে? ওরাই বললো আত্মীয় ধরে আমার বিশেষ নাম প্রশ্রয় দিয়েছে, তাই না তাহলে আমি সেখান থেকে পরিস্থিতি বড় লোক হয় না। আজকাল আমাদের আমেরিকাতে কেউ থাকে না, সবাই চাই একটা ভালো কোনো কীর্তি করতে, হয়তো সেখান থেকে চেয়েছিল প্রত্নতত্ত্ব একটা অভিযান ফিল্ম থাকে বেশ কিছু খ্যাতি লাভ করবে। আমি কাউকে কয়েকটা প্রশ্ন করতে চাই, সে বললে বাধা দিয়ে বললো বাকি কথা হোটেলে গিয়ে হবে। কারণ যে এবার যখন দোতলায় এসে খোলা বারান্দায় কফি খেতে বসে যাচ্ছি, আমরা নির্বাত বয়ে চলেছে টুরিস্টের জন্য নানা রকম বোট সাজানো রয়েছে। সেখান থেকে রাস্তাঘাট বিশেষ ভিড়ের লোক আছে। প্রথমেই সে বললো আজকে আমি তার বড় খাম বার করেছি, এগিয়ে দেবো, সে দেখবে, চিনে নেবে, খুলে দেবে এই প্যাপিরাসের ফটোগ্রাফ। জিনিসটা পাওয়ার মাধ্যমে তুমি যে প্যাপিরাসের লন্ডনের কথা বলছো তাই তফাৎ। এই বললো বই কি তুমি তফাৎটা এই লক্ষ্য করছি একটা সম্পূর্ণ প্যাপিরাসের ছবি, এই অঙ্কটুকু বাদ নেই।
বড়কে জিজ্ঞাসা করেছি আসলে ব্যাপারে অবস্থা এরকম বেশি 5,000 বছরের পুরনো ফাঁপানো অবস্থায় আমার দিকে একটু এক কোণে পড়েছিল, এটা আমাদের প্রথম পাই। এখান থেকে সাবধান করে রেখেছি খুব, মাটি থেকে 4 কোণা 4টে এই পাথর এখানে যাওয়া পড়ার কাছে ফ্ল্যাশ লাইট তুলে রাখা আছে, সেখান থেকে আমি তোমাকে ওই দেখার দরকার নেই। তুমি মুখে বললেই পারো, তো তুমি আমাকে তারপর জিনিসের মূল্য ঠিক বোঝোনি। ও প্রথমেই বলে দিয়েছিল লেখাটা পড়ে দেখবার পর সে চলে গেছে কায়রো মিউজিয়ামে, সেখানে চলে গেছে। আমার মনে আছে যে আমি সেদিন খুব ঝড় হয়েছিল, বাড়িতে শহর অন্ধকার হয়ে গিয়েছিল। আমার বিশ্বাস তখন ফিরে সেই অংশটা খোয়া আছে। ও বলছে আমার এখানে এখনই যাবো, বুঝতে না ভাব করো না, তুমি থাকো। ও ভালোভাবেই ভাষা ভালো জানে এবং সে যতবারই পারিশ্রমিক মধ্যে সেই অংশটা মনে করবে। আর এই উত্তেজনা আমি বললাম এই অংশটি আমরা যা দেখতে পাচ্ছি দৈববাণী অন্য গ্রহ থেকে যারা আসবে তারা কেউ আসবে না, কোথায় এসে নামবে তারও ঠিক নেই। তাও বলে রাখছি তুমি আনলাম, কিন্তু অমাবস্যায় 2 দিন পরে আমাদের তুমি ভুলে থাকবে। এই ব্যাপারটা আমি ভুলে গেছিলাম। সেই জন্য 3,22 বছরে পোল সারাক্ষণ আমার দিকে এই মানুষের সঙ্গে সাক্ষাৎ হয় এবং আকাশে ধূমকেতু ছিল, সেটা ছিল 3,200 সম্বরের কারণে। তখন ইলেকট্রিশিয়ান রাজত্বকার এখান থেকে বলা হয়েছে স্বর্ণযুগে সব কিছু মিলিয়ে তুমি আমাকে এখান থেকে একটা দিকে চাইবে, তুমি আমাকে সেই ঘুরে টান দেবে। হয়তো কোনো ভালো নেই, ভুল নেই, কিন্তু আমি তার আগের দিনই সেই ইন্দ্র থেকে পৃথিবীতে এসেছিল, তার দোকানে নামবে এবং সেখানে তার মরুভূমি, সেটা কীভাবে সম্ভব, সেটা কী ভাষায় লেখা যাবে। আমি জিজ্ঞাসা করলাম, এই বিজ্ঞানের ভাষায় বলছে মার্স, তার মানে পৃথিবীর সঙ্গে যে যোগ রেখেছে তার গত 5 বছর আগে। এটা আমি একটি আশ্চর্য চলে ভুল না, তাদের সভ্যতা কি আমাদের চেয়ে অনেক বেশি অগ্রসর, তাহলে কি তোমরা পারবেন না? তাদের পক্ষে সম্ভাবনা তার মার্স দরকার। তাহলে আমাদের গন্তব্য কোথায়, আমরা কী প্রশ্ন করতে পারি, তার তো এই জায়গায় আমাদের হোটেলে এসে আমাদের সঙ্গে সাক্ষাৎ করবে, ফির এসে গেল না, আজকে বড্ড বাড়াবাড়ি হয়ে যাবে। আমরা যাবো এই 200 বছরে পশ্চিম অঞ্চলে। রাস্তা আছে এখান থেকেই আমাদের অবশ্যই, তাতে কোনো অসুবিধা হবে না। কোলের গাড়িটা তুমি দেখে নিয়েছো, তা দেখছো তো, আজ তুমি কোলের গাড়িতেই এসেছো। বিচিত্র গাড়ি, যেমন একটা ছোটোখাটো চলন্ত হোটেল, সেখান থেকে মজবুত বটে, তার মধ্যে কোলই যেটা। সেখান থেকে কাল সকালে আমরা সেই ফিল্ড যেখানে হবে এবং আমাদের খবর একজন তাদের লোক থাকবে, এই খবর তার জানা নেই, যাদেরকে আমরা অগ্রসর প্রস্তুত করবে। তাদের হোক থেকে পাঠোদ্ধার করে তোমাকে অ্যানালাইজিং বিষয় সম্বন্ধে কোনো কিছু জিজ্ঞেস করেনি। আমি জানি না যে ধরনের সবসময় থাকে কি না। আমি ধরনের পরীক্ষাদের কথা সকলেই জানি, যত বড়ো যত শক্তিশালী প্রাণী হোক না কেন, তাকে আগে তার করে পরীক্ষাদের তৃপ্তি নিশ্চিন্ত হয়ে যায়। অক্ষুদ্র পরে হিংসিত হয়ে যাবে। এবার আসবে তাদের অভিপ্রায় যখন জানা গেছে, তখন আত্মরক্ষার প্রয়োজনীয় ক্ষতি কী হবে, আমরা তার জন্যই পরস্পরের প্রতিবাদী হবো। তাদের আমি আমাদের এই আসন্ন অভিযান পূর্ণ করে কেউ জানতে পারেনি। আমরা উঠে গেছি যে তাড়াতাড়ি করছি, এমন সময় দেখি হোটেলে সেই আমাদের দিকেই আসছে। এখন বলো দেখি যে এই কর্ণাকে সেখানে উদ্ধার করবে। এখন এই নাম যখন জানছে না, ভোগ করেছিলে নাম হবে না, সেখানে আরও কোনো খোঁজ পাওয়া যায়নি। হিসাবে সেখান থেকে শহরে বেরিয়ে গেছে, নাইবেরির জলে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছে। আর কোনো শকুন টকুন নিয়ে এসে ঘরের দরজায় এসে বসেই দেখেছে। আর ব্যাংকের প্রশ্ন করতে জিভ কাটা অবস্থায় বললে, তুমি আমাকে মিথ্যে দংশন করতে পারো, তারা আমাদের কি দেখতে পাচ্ছ, তুমি আমাদের ওদের কোনো দ্বিধা নেই। আমরা হোটেলের সিনেমার মধ্যে কেউ কোনোদিন শকুন দেখিনি, আর কোনো কুকুর বিড়ালকে দেখা যায় বলে আমার ভরসা হয় না। আমি ঠিক করেছি কাল রাতের পর আমরা রওনা দেবো, এবং কী আছে কপালে জানি না। আমার মনে আছে যে তুমি সতর্ক থেকেও। এখন 2 মিনিটের চুপ করে চারপাশে আধুনিক শহরে ছবি মুছে গিয়ে গেছে, সামনে ভেসে গেছে রিসেন্ট পাখির যুগে। এদিকে আপনার আগ্রহ, সেখান থেকে হুসেন খানের দৃষ্টি নামবো এবং সেখানে ছায়াপথের কোনো একটা অগ্রসর সৌরজগতের প্রাণী ভাবলেও অবাক লাগে। 5ই আর কয়েক ঘন্টার মধ্যে আমরা সকলেই গভীরভাবে উপলব্ধ করেছি এখানে আমাদের জরুরি কাটে রাখতে পারিনি। আমি ঠিক করেছি রাতে ভোর 5টার সময় উঠে বেরিয়ে নাইবেরি পূর্বে ঘুরে আসবো, সেখানে ভোরে উঠে সেখান থেকে বেরোয় অভ্যাসটা আমার বহুকালে ঘুম আসার আগে আমি 4টার সময় ঘুম ভেঙে গেল, কিন্তু ভাঙলো স্বাভাবিক ভালোভাবেই। কিন্তু আমরা প্রচণ্ড থাকতে পারি, নিদ্রা হয়ে গেল। রাত্রে উঠিয়ে উপরে বললো আজকে আমি চাপিয়ে দিলাম, যতটা খুলে দেবে। তারপরে আজকে আমি দুম করে এসে কী ব্যাপার, সেগুলো কী হলো, এই কথাটা শেষ করলো না। খাটে বসে আমরা ঘাটে বসে আছি, আমরা জানি না যে ঘরে 3টে খবর যে দিদি বাকি 2টো রয়েছে আমাদের ওপরের তলা থেকে, সেই হয়তো তার কাছেই
এ বললো তুমি আমাকে হাজারো যেতে পারবে মিশরে সুদীর্ঘ মাথা থেকে ও মাথার কোনো প্রাণী নেই, থাকার কোনো কথা নেই। কারণ ঘড়ি বলছে 2:30 বাজে, যা আমাদের খুব সুবিধা হবে। সুটকেস আইনারিং পিস্তল নিয়ে ছুটে 176 মাইল করে গেলাম। সেখান থেকে পুরোপুরি বিশ্বাস হচ্ছিল না যে কী আর বলবো। এবারে অবস্থা দরকার নেই, ঘরের মধ্যে আমি হাট করে বসে আছি এবং বুঝি ঘর থেকে ঘরে তফাৎটা কত। বাঁয়ে চোখ রাখলাম, সেখানে খাটে পায়ে ভেঙে গেছে, মেঝের উপরে বসে আছে অর্ধেক দেহ খাটের ওপর, এবং সেই তাদের মধ্যে মারাত্মক কিছু নেই। সেটা সাপ বটে, প্রাচীন যুগেই থাকো মিশরীয় পুজো করতে দেবী। আমরা এই পিস্তলের সাহায্যে না করে নিশ্চিন্ত করে ফিরে এলাম আমাদের ঘরে। এ বললো আজকে আমাদের এই অভিশাপ দেখে বিন্দু বিসর্গ করেনি, যে আমাদের মনের সমস্ত অন্ধ বিশ্বাস ফুটুকুড়ে রেখেছে। আমার মনে অন্য কথা বলতে, তাই জন্য তুমি আমাকে আমার তৈরি করবে এবং মিশে জলের সাথে মিশিয়ে খাইয়ে দেবে এবং পিঠে চাপড়ে পিঠে হাত বুলিয়ে দেবে। আমি পুরোপুরি যাতে কিছু হয়ে যাবে, তার সঙ্গে আমি নিয়ে যাব। আর আর এটাই আমার শেষ কথা। পরের গল্প হচ্ছে ভোজরাজা কেমন করে বিশাল মন্দিরে, সেই কাহিনী শুনুন। বিশাল নগরীতে নন্দ নামে এক রাজা ছিল। সমস্ত রাজা তিনি অধীনে করে একচ্ছত্র সেই শাসন করবে। রাজা পুত্রের নাম ছিল জয়পাল, মন্ত্রীর নাম ছিল বহুশ্রুত, স্ত্রীর নাম ছিল ভানুমতী। ভানুমতী তিনি অত্যন্ত ভালোবাসতেন, তাকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারতেন না। যখন তিনি সিংহাসনে বসতেন, ভানুমতীকে বসে তার পাশে মন্ত্রী একদিন যারা তাকে জিজ্ঞাসা করে বলে, ওই মহারাজ আপনার কাছে আমার একটা আবেদন আছে। বলো। মন্ত্রী তুমি ভানুমতী সবাই আপনার পাশে বসে আছে, এই মিথ্যে কথা অনুচর। তিনি বলেন, সবই জানি, কিন্তু কী করবো। ভানুমতী আমার অনুরাগ প্রবল, একে পরিত্যাগ করিয়া আমি আমার ক্ষমতা থাকবে না। মন্ত্রী বললেন, তাহলে একটা কিছু করো, চিত্রকর্ণ ডাকিয়া পারো, মহারানী একটা ছবি এঁকে নিই, এই ছবি সবসময় চোখের সামনে তুলে রাখুন। তারপর রাজা বলে, মুগ্ধ হয়ে বসে থাকবে, উপযুক্ত পুরস্কার দেবো। একদিন গুরুমশাই শাস্ত্রী বলে ছবি বলে ওই চিত্রকর ভানুমতী সব লক্ষণগুলোকে ছবি এঁকে রাখা যায়, কিন্তু ভুল হয়ে গিয়েছে। কী ভুল হয়েছে? সারানন্দ বলল, বাম পায়ের তীরের একটা অঙ্ক ছিল, তুমি সেটাকে বাদ দিয়েছ। বাস্তবিক রানীর পক্ষে তুমি আমার তীর আছে। এ বলতে আমি খুব শুনে রেগে গেলাম। তাই জন্য বললাম, তুমি আমাকে নিয়ে আসো, আমার কেমন করে তীর চেষ্টা করো। তার উচিত যে ওর প্রশ্নে আমি প্রাণদণ্ড হুকুম দিলাম, তুমি আর ব্যবহার করো। মন্ত্রী এবং কী করবে রাজা, তুমি বলবে তুমি আমাকে নিয়ে এসে এখানে। সারানন্দ নিজের মনে বললে, মানুষের পূর্বের কোনো পুণ্য থাকলে তাকে রক্ষা করবে। তুমি মধ্যে চিন্তা করি, সত্য হোক বা মিথ্যা, আমি তোমাকে পাপের ভাগী নই, এটা ঠিকই হবে। এই কথা ভেবে তুমি চিন্তা করো না। নিজের বাড়িতে গিয়ে মাটির তলায় চাপা পড়ে লুকিয়ে থাকবে এবং সে রাজাকে বলবে, মহারাজ আপনার পাশে তোমার। এই ঘটনায় কিছুদিন পর সেখানে যাত্রার সময় নানা রকমের অশুভ লক্ষণ দেখা গেল। অকাল বৃষ্টি, বজ্রপাত, উল্কাপাত। মন্ত্রীর বাড়িতে তুমি বলেন, কুমার জয়পাল তার থেকে মৃগা দিতে ছিল, অনেক শুভ লক্ষণ দেখা গেছে। কেবল জয়পাল বলে এই খুব চমৎকার, আমার আর বিশ্বাস নেই। মন্ত্রীবিদ্যে বলতে বুদ্ধিমান একে এখন মেনে চলে। শাস্ত্রী আছে, যিনি বুদ্ধিমান এবং বিশ্বাসন করে, সাপের থেকে সাধু চিন্তা করে, আমার কোনো সিংহা নেই। এই বলে একবারে দেখা করার দরকার নেই, মৃগা এগিয়ে যাত্রা করো। যাই হোক, সেখানে বনে গিয়ে হিংসা করা একটা কৃষ্ণসায় হরিণ দেখতে পেয়ে ধাওয়া করে এবং গভীর বনে প্রবেশ করলেন। হঠাৎ দেখে খেয়াল হলো তিনি একা, কোনো সৈন্য নেই, এবং সেখান থেকে গভীর বনে গিয়ে সেই রানীকেও অদৃশ্য হয়ে গেল। একা ঘোড়ায় চড়ে চলতে লাগলেন। কিছু দূর গিয়ে সে পরপর দেখতে পেলেন এবং সেখান থেকে নেমে এসে গাছের সঙ্গে বেঁধে সেই গাছের সঙ্গে বসে আছেন। এক সময় বিঘ্নাকৃতি বাঘ দেখে সে বললো, কি আমি প্রস্তুত হলো। বিছানার বাঘকে দেখে ঘোড়া থেকে নেমে এসে বললো, তুমি ছুটে পালাও। রাজা দারুণ ভয় পেয়ে গেল এবং সে কাঁপতে কাঁপতে বললো, আজকে আজ উঠে পড়েছি। কিন্তু সেই গাছের নিচে একটা ভাল্লুককে দেখে রাজপুত্র আরও ভয় পেয়ে গেলেন। ভাল্লুক বলে, তোমাকে কোনো ভয় নেই, আমি তোমাকে এখানে বাস করি, তুমি আমার অতিথি, তুমি আমার শরণ নিয়ে তুমি সাধারণত তোমার কোনো ক্ষতি করবে না, যাও, তোমার কোনো ক্ষতি হবে না। ভাল্লুক আশ্বাস পেয়ে গেল, তুমি আমাকে যার বাকি তুমি নিয়ে চলো কাছে। যে সূর্য অস্ত চলে গেল, তখন বললো, আজকে আমি ওইখানে সারাদিন পরিশ্রম করেছিলাম, সেখানে ঘুম এসে গেল, আজ বসে থাকা হচ্ছে না, এই গাছ থেকে নেমে তোমার বিপদ হবে, তুমি যা আমার মাথায় করলে রেখে ঘুমো। অপত্য তাকে ভাল্লুকে কোলে মাথা রেখে এসে আর আমি ঘুমন্ত হয়ে পড়লেন। তখন বললেন, সম্বোধন করে বলছে, ওই ভাল্লুক, এই ভাল্লুক আমার কোনোদিন শিকার করতে এসে আমাকে বধ করবে, তুমি আমার শত্রু, আমাকে একা রক্ষা করে তুমি আমাকে নিজে ফেলে দাও, একা খেয়ে আমি এক্ষুনি চলে যাই। এখানে ওই ভাল্লুক বলে, এই চরিত্র লোক আমার শরণাগতি, যদি তুমি আমাকে রক্ষা করবে, পবিত্র কত শরণাগতকে বধ করলে আমার কোনো মহা পাপ হবে না।
এখানে নিয়ে আমাকে ঘুম ভাঙানোর আশা করি, কিন্তু কান্তিপুর আমি একটু ঘুমিয়ে নিয়ে নিয়ে তুমি আমি সাবধানে থেকে কথা বললে ভালো নিশ্চিন্তে মানে ঘুমিয়েও পড়লে একসময়তে বললো। এবারে তুমি আমাকে এই ভাল্লুক বিশ্বাস করবে এবং কষ্ট করবে, সাথে সাথে লোক এবং যাতে বিশ্বাস করতে নেই, তাদের বিশ্বাস করলে বিপদে পড়তে হয়। এই ভাল্লুক আমাকে হাতে তোমাকে রক্ষা করবে, নিজেকে নিজে খাওয়ানোর মতলব করতে, সেই কারণেই তোমার সঙ্গে ভালো মতলব ব্যবহার করতেছে, মন জয় করার জন্য চেষ্টা করছে। সুতরাং তুমি আমাকে তুমি ওকে নিচে ফেলে রেখে দাও, আমি ওকে খেয়ে চলে যাই। এখন ভেবে ঠিকই আছে, তুমি আমাকে সেইখান থেকে নিয়ে যাও, তুমি পড়তে গাছের ডালে ভেসে বেড়াতে নিজেকে রক্ষা করো। কই তুমি বলে ওখানে ভয় পেয়ে গেলেন। ভাল্লুক বললো, ওই রাফি তো ভয় পাচ্ছ কেন, যে কিছু করেছো আসলে তোমাকেই পেতে হবে। এই তুমি মেয়েরা বলতে বলতে আরও পিছাস হয়ে গেল, ওই বনে ঘুরে বেড়াও। মেয়েরা সংকটে পূর্ণ অবস্থায়, এদিকে রাত ভোর হয়ে যাওয়ার পরে বাপ সেখানে বলে সেখান থেকে তুমি চলে গেলে। আজকে পিছাস এই বনে বনে ঘুরতে লাগলো, আর অনেক সাথে মেয়েরা বলতে লাগলো। আর তো ঘোড়ার থেকে নেমে এলে নগরে লোকেদের কাছে থেকে বললো, ব্যাপারটা জানলে সে বললো, তুমি মৃগয়া যাত্রা করছো, অনেক লক্ষণ দেখা গেছে, কিন্তু কুমার যে কার্য করছে না ফল কী হবে, নিশ্চয়ই তুমি কোনো কুমারের বিপদে হয়েছে, তুমি এক্ষুনি বনে যাবো কুমারকে খুঁজতে। মন্ত্রী বললে, অবশ্যই যেতে হবে, কুমারকে খুঁজে বের করাই আমাদের একটা কর্তব্য। সেদিন একবার আমরা যাবো, কুমারকে যে পথে গিয়েছে সেই পথে ছাড়া তুমি চুপ করে আছে, আমি তাদের মধ্যে তুমি আমার কাজ করতে ঘুরে বেড়াতে হচ্ছে। তুমি খুবই দুঃখ পেতেন, যাই হোক ধর্মনগর থেকে নিয়ে গেলে যতটুকু চিকিৎসার ব্যবস্থা করলে, অনেক অশুভ লক্ষণ চিকিৎসা করলে, কিন্তু সংকটে আজ পর্যন্ত সুস্থ হলো না। মন্ত্রীকে যে সময় যদি সময় জীবিত থাকে, অল্প সময়ের মধ্যে তিনি সুস্থ করবেন। হাই তাহলে তুমি কী অপরাধ করবে, আমি বলছি কোনো কিছু করো না, চিন্তা ভাবনা করো, দুঃখ পেতে হবে না। তুমি আমাকে তোমাকে সুস্থ করে থাকা ধর্মে তুমি ছিলে বাড়িতে এসে সাধারণ সব কথা খুলে বললে, সব শুনে সাধারণ বলে মন্ত্রী আপনার কাছে কী বলুন, আমাকে একটা কন্যা আছে, তারপরে সেইখানে গিয়ে এক কন্যা আছে, আর তাদেরকে সেখানে চলতে হবে। রাজা সেখান থেকে বাড়িতে এসে উপস্থিত হলেন, সেখানে শাশুড়িরা বলতে তাদের তার সঙ্গ নিলেন। সে বলছে, বড়দের পেছনে বলে বিশ্বাস বঞ্চনা করার কী নৈপুণ্যতা আছে, আমি তোমাকে কী নিশ্চিত ঘুমিয়ে আছে, তার কী আছে এই কথা বলতে শাশুড়িরা বলতে বলতে নিরোচন করতে করতে চলে গেল। রাজনীতি করে বসে রয়েছে, মানে তুমি আমাকে আবার স্বাভাবিক হতে এবার তুমি আমাকে রাজা বললেন, ওই তুমি আলু ভাগের কথা জানো, তুমি ভদ্র রাজা গিয়ে বসে আছো, কী করে বসে আছো। এখান থেকে তুমি রাজার মন্ত্রীকে নিয়ে গেলে পরীক্ষায় বুঝতেন, যদি স্বর্গে স্বর্গবাস করবে এবং উপাস করবে, স্বর্গে বর্তমানে ভবিষ্যতে বিপদে রক্ষা পাওয়া গেলে আজ তোমার পুত্র তোমাকে বুদ্ধি প্রাণকে রাজাকে তিনি সন্তুষ্ট করেছে। তাকে রাজগুরুর আশীর্বাদ নিয়ে শাসন করতে লাগলো। তিনি কাকুনি বললে, এই যে মন্ত্রী পরামর্শ মতো চলবে, তিনি দীর্ঘায়ু হয়ে অনেক দিন রাজত্ব করতে পারবেন। এই গল্প আজ আজ একটা অদ্ভুত ঘটনা শুনে আমার মনটা চলে গেছে। আমার জার্মান বন্ধু উইলিয়াম কোল সম্পত্তি আমন্ত্রণ চীনে পড়ে গিয়েছিল, সে খবর আমাকে আগেই দিয়েছে। সিংকিং অঞ্চলে বৌদ্ধ ধর্মের প্রাচীন স্থানগুলি ঘুরে দেখা যাচ্ছে এই সফরের প্রধান উদ্দেশ্য। পিকিং থেকে কোল এবং তার এখান থেকে তাদের সঙ্গে চলে আসা সিয়াং বিংশ শতাব্দীর গোড়ার দিকে ভারতবর্ষে বিভিন্ন পক্ষে চলে গেছে। বিংশ শতাব্দীর গোড়ায় সাইলেন্স এবং তাই কাজী অঞ্চলটা খারাপ হয়ে গেছে। আকলামাকান মরুভূমির দক্ষিণ পূর্ব প্রান্তে টুয়াংশি শহরের কাছে মাঠে ঘুরে সেখানে এক আশ্চর্য বৌদ্ধ মূর্তি আবিষ্কার করেন। সম্প্রতি এটা প্রাচীন পুঁথি থেকে চীনা থেকে অষ্টম শতাব্দী আর একটা প্রাচীন বৌদ্ধ ধর্মের কথা জানা গেছে। এ সম্ভবত তাকলামাকানের কোনো একটা বলি এখানে আছে। এখান থেকে খোটাং থেকে শুরু করে এখান থেকে চালিয়ে যাচ্ছে কোল আছে শহরের কেন্দ্র করে, তাকলামাকান খনিজের শিল্পে কোল আছে যেখানে সেই শহরের কোলের স্মৃতিতে আমরা প্রাধান্য উপাদানে নেই। সে লিখেছে সম্প্রতি আমরা সেই কথাই তুমি পড়েছো, এই দেশের মহাকাশনের এখন আমরা যে অঞ্চলে রয়েছি তার কাছাকাছি কোথাও একটা অচেনা অবস্থান আছে আমার বিশ্বাস। গত 2 বছরেই একবার আমাকে এটা আকাশে পৌঁছেছি। আমি নই, এমনি তাদের সকলকেই দেখেছি। প্রথমবার পশ্চিমের আকাশে দেখি, পরের দিন আর পশ্চিমে আকাশে পূর্ব এশিয়া দেখি পাশাপাশি থেকে নেমে গেছে। আমার মনে হয় যে এখান থেকে আমরা সেই কর্তব্য চীন সেখান থেকে আমাদের হয় যে বন্দোবস্ত করে নিয়ে যাওয়ার, আমাদের সেখান থেকে কাজে করে আমরা একা যেতে চাইনি। আমাদের দরকার নেই, তিনজনের একসঙ্গে থাকা দরকার। যেমন তুমি থেকেছো, তোমার কোনো বিশেষ যদি ব্যাপার থাকে আমি তোমাকে বিজ্ঞান নিয়ে যেতাম,
থাকবো। আমি সেখান থেকে যত শীঘ্রই পারো তুমি তাড়াতাড়ি চলে এসো। আমার শিক্ষক অনেকেই জানে, তার নাম হয়তো আমি এত কিছু কোনো ক্ষতি নেই। তবুও বর্ণনার কথায় মনে হচ্ছে মরুভূমি রকেট সেখান থেকে পিছনে তুষার পর্বতশ্রেণী মরুভূমি তকলা মাখানের হয় কি উত্তরে হয় সেখানে মাথার বরফ স্বাভাবিক ও বিয়ান সেখান থেকে দাঁড়িয়েই চলবে না। এর মধ্যে নকুলবাবু বলেছেন আমাদের তাকে খোঁজ খবর দিতে। আমার মনে হয়েছে তাকে আমাদের প্রয়োজন। ও এখান থেকে সুতরাং সেখান থেকে আমরা দাঁড়িয়ে আমি বিশ্বাস করি নকুলবাবুকে বিশ্বাস করে দিই। এই 1 অক্টোবর যে এখানে 3:30 আছে সোজা লন্ডন থেকে যারা